এবার ডক্টর ইউনূস এবং এনসিপির শেষ রক্ষাও হচ্ছে না। একই অ্যাকশন নিয়েছেন তারেক রহমান। ইতিমধ্যে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হলো না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে। আজ থেকে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলো। এখন সবাই মুক্ত, সবাই মুক্ত। গণতান্ত্রিক বাংলাদেশে নেতাকর্মীদের শান্ত সতর্ক থাকতে বলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আইসিটি মন্ত্রণালয়ে দেখভাল করছিলেন, সেই ব্যক্তি তার যে নেদারল্যান্ডসের তিনি নাগরিক, সেই নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন। অনেকে বলছেন দেশ থেকে পালিয়ে গেছেন গোপনে, এবং তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হলো না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে। সরকার গঠন হবে, শপথ হবে, তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল, তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন, সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পেলাম প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, জানিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন, কেন এটার কাজ সম্পর্কে কোনো ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না। দর্শক, ফয়েজ আহমেদ নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন। ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে, তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে, সংস্কার করতে চাইছে। অধ্যাপক আলীরাজ থেকে শুরু করে ভাই যারা বিদেশে থাকে, দেশেই থাকে না, এই দেশের সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে? ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে বুঝবেন, দেখবেন যেখানে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না, ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না, এজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না, বাথরুমগুলোতে যাওয়া যায় না, পরিবেশ খুবই নোংরা। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয়। অর্থাৎ আমি নিজে যে কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবার সুবিধা ভুগি না, সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ, এটা আশা করবো আমি। তো আমরা 2025 সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন, এরপর মন্ত্রণালয় খালি থাকায় 5ই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো তিনি আকস্মিক দেশ ত্যাগ করার পরে মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ধান্দাটা আসলে কি করছে। দেখেন, তিনি হয়তো কোনো দুর্নীতি করেন, কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন, কোনো তথ্য নেই রাষ্ট্রের কাছে। ওই যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন, বাণিজ্য কি বলে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু একটা বলছিলেন বশির সাহেব যে 21 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে, নাকি আসলে এরকম কোনো উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগে থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফালাইয়া দেশি পাসপোর্ট দিয়ে দেশ থেকে পরিকল্পনা ছিল? এটাই আসলে প্রমাণিত হইল। এখন আমার মনে হয় ফয়েজ সাহেব যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু আসছে, এটা তিনি উত্তর দিবেন, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। দেখেন, আজকে একটা বক্তব্য শুনে অনেকটা হাত ছেড়ে বাঁচলাম। আমি না, আমাদের অনেকেই আশা করি যে আজ থেকে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হলো। এখন সবাই মুক্ত, সবাই মুক্ত। গণতান্ত্রিক বাংলাদেশে নেতাকর্মীদের শান্ত সতর্ক থাকতে বলছে। ভারত চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। আর কি বলছেন? অর্থনীতি, জননিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ। ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করা। আর কি আছে? কমিটমেন্ট। দেখেন, প্রতিটি নাগরিকের ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছেন তারেক রহমান আজ সংবাদ সম্মেলনে। বিরোধী দলের কাছে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা, দায়িত্বশীল আচরণ প্রতিষ্ঠা, মানবিক এবং গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথাগুলো এত ভালো লেগেছে। দেখেন, এটাই গণতান্ত্রিক এবং
মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ করতে। আমরা তো এটাই চেয়েছিলাম, যাতে কোনো বিভাজন তৈরি না করা হয়, ধর্মের ভিত্তিতে, কোনো স্লোগানের ভিত্তিতে, হিংসা বিদ্বেষ, একে জ্বালাও ওকে পোড়াও, ওখানে আগুন দাও, ওই আধিপত্যবাদের নাম দিয়ে, ইনকলাবের নাম দিয়ে, ইনসাফের নাম দিয়ে, এই যে ধর্মীয় শব্দগুলো দিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তন গণতন্ত্রের জন্য না, একটা ইসলামিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। মানে লক্ষ্যটা হচ্ছে আস্তে আস্তে ওই আফগানিস্তানের পথে নিয়ে যাওয়া। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ আবার আমরা গণতন্ত্র চাই। এই দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল প্রধান অঙ্গীকার বা লক্ষ্য। সেই লক্ষ্য থেকে শেখ মুজিবুর রহমান নিজেই বিচ্যুত হয়ে বাকশালে চলে গেল। তার মানে কি আমি কি এখন ওই বাকশাল, টাকশাল, ইসলামিক স্টেট এই সমস্তগুলি করবো না? ওই মূল জায়গাটা তিনি ধরে রাখলেন। এমন একটা আহ্বান জানালেন যে আর প্রতিহিংসা না, সবাইকে ঐক্যবদ্ধ, বিভাজন না, ওই যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই শব্দগুলির অর্থ বুঝতে পারছেন? আমার ধারণা অনেকেই বুঝতে পারছেন, অনেকে পারছেন না। এই যে গণতান্ত্রিক পথে বাংলাদেশের যাত্রা শুরু, সবাই এখন মুক্ত, আপনি স্বাধীন মুক্ত, কিন্তু আপনি দায়িত্বশীল আচরণ করবেন। বিরোধী দলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন দায়িত্বশীল আচরণ করার জন্য। আনন্দের মুহূর্তে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি ব্যথিত, অবশ্যই সারা জাতি ব্যথিত। এই দৃশ্যটা তিনি দেখে যেতে পারলেন না। এই ক্ষতটা বা এই শোকটা আমার ধারণা যে তারেক রহমানকে শক্তিতে রূপান্তর করবে। এই যে মা দেখে যেতে পারলো না, কবরে শুয়ে এখন তিনি দেখবেন ছেলে কেমন বাংলাদেশ গড়ে, এটা হয়তো তার মনের মধ্যে একটা জেদ এবং আকাঙ্ক্ষা কাজ করবে। একটা অতৃপ্তি থাকলে আপনি ওটা পূরণের জন্য চেষ্টা করবেন। সব পেয়ে গেলে কিন্তু আপনি হাল ছেড়ে দেবেন, আপনি সতর্ক থাকবেন না। তখন কুচক্রীরা পরিস্থিতিটা ঘোলা করবে। কারণ বাংলাদেশ, আবারও বলি, গণতান্ত্রিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু অনেকে এটাকে কাটতে চায়, ইসলামের নামে, জঙ্গিত্বের নামে, হিন্দুত্বের নামে কাটতে চায়। ভারতে যেভাবে কাটাকাটি চলছে, বাংলাদেশ সেটা হবে না। বাংলাদেশ হবে একটা আদর্শিক রাষ্ট্র। সেই কথাই কিন্তু তিনি আজকে বলছেন যে কোনো বিভাজন এখানে ঠাঁই পাবে না। সে কথাই বলছেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। জাতীয় ঐক্য হবে শক্তি, আর বিভাজনটা হচ্ছে দুর্বলতা। বিভাজন রাখা যাবে না। এই যে গত 17 বছরে ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত জনতা অংশ নিয়েছে, কিন্তু তারপরে আমরা কি দেখলাম? মাজারে, দরগা শরীফে শতাধিক হামলা হয়েছে। এটা ঐক্য? এটা কি ধর্মীয় ঐক্য হলো নাকি বিভাজন হলো? কবর থেকে লাশ তুলে পোড়ানো, এই মানসিকতা বোঝেন? দীপু চন্দ্র দাস, তার জন্য আমাদের ইন্ডিয়ার কাছে নাকানি চুপনি খাইতে হলো, কিন্তু ঘটনা তো সত্য। তার লাশ পোড়ানো হলো, আর বহু মানুষকে এভাবে হত্যা করা হলো। গত 17 মাসে যে কর্মকাণ্ডগুলি চললো, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে 32 নম্বর জ্বালানো হচ্ছে, আবারও জ্বালানোর পর জ্বালানো, একের পরে আরো অন্যান্য জায়গায় সুধা সদন থেকে শুরু করে আওয়ামী লীগের অফিস, বাসা, বাড়ি, মানে পুড়ে গেছে। সেই পোড়ানোর পর আবার তারা নৃত্য করতেছে। এই শক্তি কারা? এই শক্তির সর্বশেষ চেষ্টা ছিল নির্বাচনের 5 দিন আগে যমুনা ঘেরাও করে সেখানে একটা মাতম তুলে মানুষকে নামাই দেয়া। হয় নির্বাচন হলে তাদের পক্ষে একটা জোয়ার চলে আসবে, জনগণ সাড়া দেবে, আর নাহলে নির্বাচন বান চালাবে। আইন শৃঙ্খলা বাহিনী সেটা নস্যাৎ করছে। এখন মূল রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা চলে আসলো। যারা বলছে এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এটা ঐক্যের বাংলাদেশ, এটা মাথায় নিয়ে সবাই যদি, জনগণ যদি এখন রেসপন্স করে, আমার ধারণা যে এই যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা উন্নতি হবে, এইটা আইন শৃঙ্খলা বাহিনীতে একটা শক্তি পাবেই, সেই সাথে মানুষের পার্টিসিপেশন হইতে হবে। একটা মব যাতে আর বেরোতে না পারে, আর এই মাতম যাতে না করতে পারে। বলছেন শেখ হাসিনার মতন তারেক রহমানকে লাথি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেবে। এই বার বাড়ছে না? তারপর শিক্ষকদেরকে দিয়ে পদত্যাগে সাইন করা হয়েছে না? রাজশাহী বিশ্ববিদ্যালয় আম্মার, আবার এখানে এসে নারীদের অঙ্গ নিয়ে অশালীন স্লোগান হয়েছে না? এগুলি কি আর চলবে? এগুলি কি আর হইতে দেওয়া হবে? হইতে দেওয়া হবে না। যদি চলে তাহলে বুঝবো যে পুরো নির্বাচন, পুরো গণতন্ত্র শেষ, বাংলাদেশ, এই দেশে আর শান্তি হবে না। এখন এই বলছে না যে সবাইকে সতর্ক থাকতে, সবাইকে সতর্ক যদি থাকে দৌড়ে পালাবে। একটা বিশৃঙ্খলার সুযোগে একটা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, ওই মানে কি বলবো, উগ্রপন্থীরা নির্বাচন করছে। এখন ইতিমধ্যে তাদের মুখোশ খুলে গেছে, দেখছেন যে তারা আসলে দলীয় রাজনীতি করতে আসছে, তারা ছাত্রদের কল্যাণে রাজনীতি করতে আসে। এটারও ফয়সালা হবে। মানুষ এখন সচেতন, তারা ধর্মের বড়ি খায় নাই। ধর্মের বড়ি যে খায় নাই, এতে এই প্রথম শুরু হয়ে গেল নির্বাচনের মধ্যে। আমার ধারণা যে আর বাংলাদেশের মাটি ফ্যাসিবাদ, গণতান্ত্রিক ফ্যাসিবাদের নামে আওয়ামী লীগ আর ধর্মীয় ফ্যাসিবাদের নামে জামাতের রাজনীতি চলবে। দুই পক্ষকেই সংশোধন হয়ে গণতান্ত্রিক রাজনীতি, ঐক্যের রাজনীতি করতে হবে। একে ওকে শত্রু বানানো যাবে না।
আর গণমাধ্যমগুলোতে সর্বশেষে যারা আগুন দিচ্ছে, গণমাধ্যম কর্মী হিসেবে দাবি থাকবে এই কারা পোড়ালো, জ্বালাইলো, তাদেরকে চিহ্নিত করা, শাস্তি দেওয়া, আর গণমাধ্যমকে ফ্রি করে দিতে হবে। সকল মত পথ যাতে সেখানে প্রকাশ পায়। গণমাধ্যম কর্মী, নিরীহ মানুষ যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। এখানে বলা হয়েছে না, এখন থেকে মুক্ত, তার বাস্তব অবস্থাটা মানুষ। দর্শক, গতকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আইসিটি মন্ত্রণালয়ে দেখভাল করছিলেন, সেই ব্যক্তি তার যে নেদারল্যান্ডসের তিনি নাগরিক, সেই নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন। অনেকে বলছেন দেশ থেকে পালিয়ে গেছেন গোপনে, এবং তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। সেই ব্যাপারগুলো নিয়ে যখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তখন ফয়েজ আহমেদ তৈয়ব একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, এবং তিনি বলেছেন যে মন্ত্রণালয় তাকে বিদায় দিয়েছে, আমার মন্ত্রণালয়ের কোনো কাজ নেই, মন্ত্রণালয়ের কাজ শেষ, এই কারণেই মানে এই ব্যাপারগুলো এখন যেটা আলোচনা হচ্ছে, এই ব্যাপারগুলো আলোচনায় আসতে পারে না। দুর্নীতির ব্যাপারে আমি জীবনে কখনো 1 টাকাও দুর্নীতি করিনি, এরকম কথা বলেছেন। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি রয়েছে। আমরা দেখেছি ফেসবুকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর অনেকগুলো পোস্ট করেছেন। এর আগেও গত ফেব্রুয়ারির 4 তারিখে একবার তিনি বলেছিলেন যে ফয়েজ আহমেদ তৈয়ব পালাবে, এবং তার বিরুদ্ধে 500-600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তিনি করেছিলেন। এখন আবার পোস্ট দিয়ে নতুন করে তিনি অনেক কথা বলছেন। ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমে কি বললেন? তিনি কি সত্যিই মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছিলেন? মন্ত্রণালয় থেকে বিদায় নিলেও তিনি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত তো সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকার কথা, তিনি আগে দেশ ছেড়ে ভাগলেন কেন? এই প্রশ্নগুলো আসছে। চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন, পারিপার্শ্বিক অবস্থা কি বলছে, সাংবাদিক জাওয়াদ নির্ঝর কি বলছেন। সব মিলিয়ে একটু বোঝার চেষ্টা করব যে আদতে তার অবস্থানটা কতটা পরিষ্কার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদের কথা। অনেকে বলছেন যে প্রথম মানে সেফ এক্সিট শুরু হয়ে গেছে, এবং প্রথম সেফ এক্সিট নিয়ে নিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, এবং এরপরে বলছেন যে এরপরের সারিতে আছেন প্রফেসর আলী রিয়াজ, ডক্টর খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী। তারা খুব সহসাই দেশ ছাড়বেন, এবং সরকার শপথ নেওয়ার আগেই, নতুন সরকার শপথ নেওয়ার আগেই তারা দেশ ছাড়তে পারেন, এরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়ে জাগো নিউজ 24 যেটা বলছে, তার সঙ্গে কথা বলেছে, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে। ফয়েজ আহমেদ তৈয়ব কি বলছেন? তিনি ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি দেশ ছাড়ার গুঞ্জন বিষয়ে জানতে চাইলে তিনি জাগো নিউজকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 9 ও 10 তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি, 2 দিন অফিস থেকে বিদায় নিয়েছেন। খুবই ভালো, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। দেশ ছেড়েছেন কিনা সেটা স্পষ্ট তিনি করেননি, এই ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। বলেছেন যে আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। বলছেন যে এই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, তিনি একজন মহামানব, তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করেছেন তিনি। সবগুলো পুরনো আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি। পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেলে বোধহয় বাংলাদেশে একটা ঠিকানা ছিল চিকিৎসা নেওয়ার, সেই ঠিকানায় তিনি না যেয়ে তিনি নেদারল্যান্ডসে চলে গেলেন। এগুলো 5 বছরের কাজ। তিনি বলছেন যে কাজগুলো তিনি 1 বছরেরও কম সময়ে করেছেন, সেগুলো মূলত 5 বছরের কাজ। এবং এতটা দক্ষ, এতটা পারঙ্গম একজন ব্যক্তিকে আমাদের প্রধান উপদেষ্টা যে বিদেশ থেকে, নেদারল্যান্ডস থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন, বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো দেখার জন্য যে এত মানে দামি একজন মানুষকে উড়িয়ে এনেছিলেন, এটা বাংলাদেশের জন্মের পরে গত 54-55 বছরের ইতিহাসে বোধহয় সব থেকে বড় কৃতিত্বপূর্ণ একটা ব্যাপার। তিনি বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি 1 টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক, তিনি সৎ লোক দাবি করছেন। টাকা মারছি এটা নিতে পারি না। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে, আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজবো, আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। তিনি বলছেন দ্রুত একটা চাকরি খুঁজবো, আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। অন্যদিকে চাকরি খোঁজার প্রসঙ্গে যখন তিনি বলছেন, তখন দৈনিক যুগান্তর নিশ্চিত করছেন, জানা গেছে ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোদাফোন জিঙ্গোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। যুগান্তর নিশ্চিত করছে যে নেদারল্যান্ডসের ভোদাফোন কোম্পানিতে তিনি উচ্চ পদস্থ একটা পদে চাকরি করছেন। চাকরি থাকা অবস্থায় তিনি বাংলাদেশে মাঝখানে ছুটি নিয়ে এসেছিলেন সম্ভবত। 2025 সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে থেকে পদত্যাগ করেন। তারপরে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে 1 বছর আগে, অর্থাৎ সে বছরের 5 মার্চ, 2025-এর 5 মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন, তাকে পলিসি অ্যাডভাইজার হিসেবে আনা হয়েছে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।